জন্য এত সময় বসে কষ্ট করতেছেন। আমিও খুব সংক্ষিপ্ত কথা বলে চলে যাব, আমাকে আবার দিরাই যেতে হবে। তো এত সময় বসে থেকে কি বিরক্ত লাগতেছে? এই যে এত কথা হচ্ছে দিরাই আর সাল্লা নিয়ে, এই কাজটা করবে কে? খালি তো কথাই বলতেছি, আলোচনাই হচ্ছে। এই আলোচনা সবকিছু শেষ করে সমাধানটা কি করে, এটাই সবচাইতে বড় মুশকিল। জগতে সবচাইতে সহজ কাজ হলো বক্তৃতা দেওয়া, আর সবচাইতে কঠিন কাজ হলো এই বক্তৃতাটা দেওয়ার পরে বাস্তবে রূপান্তর করা। যে যত আগে এটা কি, যে যত এটা কি, যে যত কথাই আমরা বলি না কেন, কেন এত চেঞ্জ করতে হচ্ছে? এমনি বাড়বে। যে যত কথাই আমরা বলি না কেন, এই কথাগুলোকে যখন বাস্তবে রূপান্তর করতে যাই, তখন বোঝা যায় কার মেরুদণ্ডে কতটুকু শক্তি আছে। এর আগে বক্তৃতা দিতে তো টাকা লাগে না, কোনো পরিশ্রম লাগে না, যা পারেন উল্টা সিধা বলে চলে যেতে পারবেন। কিন্তু এই উল্টা সিধারে যদি সত্যিকার অর্থে বাস্তবায়ন করতে হয়, তাহলে যে কষ্ট পরিশ্রম করতে হয়, অনেকেই শেষ পর্যন্ত ওই কষ্ট পরিশ্রমটা ত্যাগটা স্বীকার করতে চান না। আর না হলে তো সবাই সমান হয়ে যেত। সাতপাড়া বাজারে ধরেন, পুরা দিরাই ইনশাল্লাহ মিলে ধরেন, ব্যবসায়ী, সফল ব্যবসায়ী খুঁজেন তো কয়টা আছে? সফল ব্যবসা করেছে, কোটি কোটি টাকার ব্যবসা করছে, সৎভাবে ব্যবসা করছে, এরকম লোক দিরাই সাল্লার 5 লক্ষের ভিতরে কয়টা খুঁজে পাবেন? এটা যদি আপনারা নিজেরা চেষ্টা করেন তাহলে দেখবেন ব্যবসায়ীর অভাব নাই, কিন্তু সফল সৎ ব্যবসায়ীর বড়ই অভাব খুঁজে পাবেন। মেয়ে বিয়ে দিতে চান, ছেলের কি দেখতে কোনো অভাব আছে কিনে? এবার মেয়ে বিয়ে দিলে ছেলে পাওয়া যায় সঠিকটা? এটা কই? কত খোঁজাখুঁজি করেন, করেন না? ছেলে আপনার আছে, মেয়ে খুঁজতেছেন, বিয়ে করাবেন, মেয়ে মানুষের তো অভাব নাই দিরাই এবং সাল্লার, কিন্তু উপযুক্ত পাত্রী যদি খোঁজেন, দেখবেন উপযুক্ত পাত্রী খুঁজতে গেলে অনেক পাত্র পাত্রী আছে, কিন্তু উপযুক্ত পাত্রী পাওয়া বড় কঠিন ব্যাপার হয়ে দাঁড়ায়। জীবনটা কিন্তু এরকমই। এখানে যাদেরকে বলা হচ্ছে, যে সমস্ত ছেলেরা বেকার ঘোরাফেরা করছে, বাজারে তো চাকরির কোনো অভাব নাই, কিন্তু সত্যিকার অর্থে বেকার যুবকরা যখন চাকরি খুঁজতে যায়, তখন গিয়া দেখে তার সবকিছু থাকা সত্ত্বেও সত্যিকার অর্থে তাকে একটা চাকরি কেউ বুঝিয়ে দিতে চায় না। এখন আমি আপনাদের সামনে কি নিয়ে আসছি? তাহলে একটা প্রশ্ন করতে পারেন যে আপনি যে সমস্ত কথা বলেন কেন বলেন? আমি এই সমস্ত কথা আপনাদেরকে বলতে আসছি, এই গ্রামগুলি ঘুরে আমার কাছে মনে হয়েছে কোনো শক্তিশালী লোক, কোনো শক্তিশালী ব্যক্তি, কোনো জানাশোনা ব্যক্তি, যার চিন্তা আছে, ভাবনা আছে, কষ্ট করার মানসিকতা আছে, সত্যিকার অর্থে সামর্থ্য আছে, এরকম লোক যদি আমরা খুঁজে না পাই, তাহলে জীবনেও এই দিরাই সাল্লার উন্নয়ন করা সম্ভব হবে না। দল দেখ ফায়দা হবে না। আমি আগেও বলেছি, দলাদলি করে মানুষকে বিভক্ত করবেন না। দলাদলি করে যদি মানুষকে বিভক্ত করতে পারবেন, নিজে একটা দলের নেতা হইতে পারবেন, কিংবা একটা গ্রামে 2টা ভাগে বিভক্ত করে আপনি একটা দলের নেতা হয়ে কিছুটা ফায়দা নিতে পারবেন,
কিন্তু তাতে দিরাইশ আল্লাহর মানুষের প্রকৃত অর্থে কোনো লাভ হবে না। এই দলাদলির আর গ্রুপ সৃষ্টি করার রাজনীতিকে এখানেই ইতি টানার সময় এসেছে। আজকে সকালবেলা আমি ডেকেছিলাম হিন্দুদের পুরোহিত, মুসলমানদের ইমাম, কৃষক, শ্রমিক, প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গের হিজড়া সম্প্রদায়, বিদেশে যারা থাকেন প্রবাসী, এরকম লোককে দিয়ে আজকে সকালবেলা আমরা করার চেষ্টা করেছিলাম। সবার একটাই কথা, একসাথে করেন। আপনি আমাদেরকে দলাদলির মাঝখান থেকে বাঁচান। আপনি আমাদেরকে এমন একটা পরিবেশ তৈরি করে দেন যে পরিবেশের কারণে দিরাইশ আল্লাহর মানুষ এক মঞ্চে এসে দিরাইশ আল্লাহর উন্নয়ন ঘটাইতে পারে। এই উন্নয়ন ঘটাইতে গেলে বিভক্ত করে কোনো উন্নয়ন করা যাবে না। উন্নয়ন ঘটানোর পূর্ব শর্ত মানুষকে একসাথে করতে হবে। কাদেরকে একসাথে করব? বিরাট প্রশ্ন। কারা তারা? এই 5 লক্ষ লোক কোথায় আছে? কি করলে পরে এই 5 লক্ষ লোক নিজের স্বার্থ, নিজের অসুবিধাটাকে ভুলে একসাথে হওয়ার চেষ্টা করবে? এটাই সবচাইতে বড় চ্যালেঞ্জ। আচ্ছা বলেন তো দেখি, এই দিরাইশ আল্লাহর 5 লক্ষ লোক সবাই কি হিন্দু? না। সবাই মুসলমান? না। সবাই কি ধনী? না। তাহলে হিন্দু, মুসলমান, ধনী, গরিব, সুস্থ, অসুস্থ, নারী, পুরুষ সবাইকে কি করে একসাথে আনা যাবে? এই সবাইকে যদি একসাথে আনা না যায়, তাহলে আমি আপনি কোনোদিনেই একটা নতুন রাজনীতি এবং নতুন সংস্কৃতি তৈরি করতে পারবো না। আমি দেখি মাঝে মাঝে আমার খুবই খারাপ লাগে, সংকীর্ণ রাজনৈতিক স্বার্থে মাইক একটা পাইলে গালি গালাজ কইরা বুলেটিন জড়ায় দেয়। আমার কাছে মনে হয় আল্লাহ তাআলা এদেরকে সামান্য জ্ঞান মনে হয় দেন। আচ্ছা বলেন, একটা জনগোষ্ঠীর একসাথে করে উন্নয়নের পরিকল্পনা করতে চান, গালিগালাজ করেন কেন? এই গালিগালাজটা করে কি ফায়দা হচ্ছে? এই গালিগালাজ করে কি আপনি মানুষকে এক করতে পারবেন? মানুষকে এক করতে পারবেন না গালিগালাজ করে, কোনোদিন না। কোনো মানুষকে আঘাত দিয়ে, কারো অধিকার কেড়ে নিয়ে, কাউকে জেলে পাঠিয়ে, কাউকে পুলিশ দিয়ে নির্যাতন করে কোনোদিন কোন সমাজে ঐক্য গড়ে তোলা যায় না। ঐক্য গড়ে তোলার একমাত্র রাস্তা হলো সকল দলের, সকল মতের, সকল পথের, সকল জাতের, সকল ধর্মের, সকল অর্থনৈতিক অবস্থার, প্রতিবন্ধীদের, তৃতীয় লিঙ্গের, পেশাজীবীদের, কৃষকদের, শ্রমিকদের সবাইকে যদি আপনি ভালোবাসার বন্ধনে আবদ্ধ করতে পারেন, একমাত্র তখনই এই ভাটি অঞ্চলের মানুষ ঐক্যের ডাক দিলে আমার ধারণা ভালোবাসার চাইতে গুরুত্বপূর্ণ শক্তি পৃথিবীতে আর দ্বিতীয়টা নাই। কত বন্দুক দেখলাম, কত কামান দেখলাম, কত গোলাবারুদ দেখলাম, মানুষের সামনে এই বন্দুক, কামান, গোলাবারুদ কোনোটাই শেষ পর্যন্ত টিকে না। পৃথিবীর ইতিহাসে 2টা মহাযুদ্ধ হয়েছে, বিশ্বযুদ্ধ হয়েছে। একটা হয়েছে 1939 সাল থেকে 45 সাল পর্যন্ত। এই মহাযুদ্ধে পৃথিবীতে হাজার হাজার মানুষ মৃত্যুবরণ করেছে। এই পৃথিবীতে প্রথম মহাযুদ্ধে লক্ষ লক্ষ মানুষ মৃত্যুবরণ করেছে। শেষ পর্যন্ত সকল যুদ্ধ থামিয়ে আলোচনা করে সমাধান করা ছাড়া বন্দুকের নল দিয়ে কেউ সমাধান করতে পারে নাই। বন্দুক দিয়ে কি করবেন? আমার গুলি মারবেন? মারেন। কয়টা মারবেন? আবার মারেন। এক সময় তো বন্দুকে টিপে ধরবো না? আপনি এই সাল্লায় কয়টা পুলিশ আছে? আমাকে বলছে ওসি সাহেব 34টা পুলিশ আছে। তো 34টা পুলিশ দিয়ে তো 7 পাড়া বাজারই কন্ট্রোল করা সম্ভব না। সম্ভব? সাল্লায় লোক আছে 1 লাখ, লোক আছে 2.25 লাখ। এই 2.25 লাখ লোককে পুলিশের মাধ্যমে শায়েস্তা করা সম্ভব? 2.25 লাখ লোককে আপনি কখনো
জোর করে জবরদস্তি করে তাদেরকে আপনি কথা শোনাইতে পারবেন? আমি এই 1.5 বছরে ঘুরে বুঝেছি, পুলিশ বলেন, নির্যাতন বলেন, রাজনৈতিক জবরদস্তি বলেন, এই রাজনৈতিক জবরদস্তি, থ্রেট, জোর করে কেড়ে নেওয়া, এর মাধ্যমে কোনো মানুষকে পরাভূত করা যায় না। মানুষকে পরাভূত করতে পারবেন, এটা অনেকটা সাপের জড়ি আছে একটা। আপনি দেখবেন বাজারে যখন সাপের খেলা দেখায়, সাপুরে একটু বাপ সাপ দেখালে সাপটা নিচের দিকে পিছলায় পিছলায় যায়। এই যে সাপটা ধরছে, সে হাত দেখাইলেও সাপ নিচ দিকে চলে যায়। আর আমরা মনে করি এই বাইদের হাতে না জানি কি জড়ি আছে, দেখানোর ভাব করলে সাপ পলায় যায়। আসলে কি তাই? আসলে তা না। আসলে ব্যাপারটা কি তাহলে? আসল হলো এই সাপটাকে যখন প্রথম ধরছে, এটার যখন ঘোকরা সাপ ছিল, যখন এটা শক্তিশালীভাবে ফুটফাত করত, প্রথম যখন ধরছে, ধরে ওর জিহ্বা, ওর মুখ, এখানে আগুন লাগানো অবস্থায় তাতাল দিয়ে সেক দিছে। এটা পুশ করে লাগাইছে। এখন এই সাপটার মুখে এখন আর তাতাল দিতে হয় না। এখন ওই সাপুরের টেকনিকটা হলো, সাপটাকে ধরে কোনো কিছু সামনে নিলেই ওই সাপটা ভয় পায়, ওই বুঝে আমার মাথায় আবার তাতাল নিয়ে আসে। এই যে সাপের মাথায় তাতাল দিয়ে ভয় দেখাচ্ছে, আসলে কি সাপের খেলা যখন আমরা দেখি তখন লোকটা প্রতিবারেই কি তাতাল দিয়ে ভয় দেখায়? তাহলে এই ভয় কিসের ভয়? এই ভয় কোনো জরির ভয় না। এই ভয় কোনোভাবে সাপকে ভয় দেখানোর জন্য ভিন্ন কোনো মেকানিজম না। প্রথমবার যখন ভয় দেখিয়েছিল, ওই ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলেই যেমন ভয় পায়, ওই সাপও প্রথমবার তাতালের আঘাত খেয়ে এখন সাপরের হাত দেখলেই আস্তে আস্তে নিচের দিকে চলে যায়। আর জনগণ মনে করে এই লোকের হাতে তাবিজ আছে। এই তাবিজের নাম কি? তাবিজের নাম হলো তাতালের ছেকা। মনে রাখবেন, সব সময় মনে রাখবেন, সত্যিকার অর্থে মানুষকে যদি অন্যায়ভাবে নিয়ন্ত্রণ করতে চান, মানুষকে যদি তার অধিকার কেড়ে নিয়ে নিয়ন্ত্রণ করতে চান, সত্যিকার অর্থে মানুষকে তার জমি থেকে, বাড়ি থেকে, হক থেকে মেরে যদি মানুষকে ভয় ভীতি দেখিয়ে রাজনীতি করতে চান, আমি মনে করি এই ধরনের রাজনীতি যেই করবে সাময়িক অর্থে করতে পারেন, কিন্তু একই ধরনের বিপদ জন্য আপনাদেরকেও অপেক্ষা করতে হবে। এই রাস্তা কোনো সঠিক রাস্তা না, এটা কোনো সঠিক রাজনীতি বলে না। সঠিক রাজনীতি কি জানেন কি? সঠিক রাজনীতি হলো আমরা সবে মিলে মানুষকে এক করতে পারি কিনা, দেখি কার মেরুদণ্ডে কতটুকু শক্তি আছে। রাজনীতি যদি করবেন, ডাকেন হিন্দুদের, দেখেন আপনার কথায় বিশ্বাস করে কিনা। ডাকেন মুসলমানদেরকে, দেখেন আপনার কথায় বিশ্বাস করে কিনা। ডাকেন একজন ব্যবসায়ীকে, দেখেন ব্যবসায়ী আপনার হাত থেকে নিরাপদ বোধ করে কিনা। দেখেন অন্য অন্য লোকদেরকে, দেখেন তারা আপনার কথায় আস্থা আনে কিনা। এই হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, মুক্তিযোদ্ধা, জুলাই যোদ্ধা থেকে শুরু করে একজন প্রতিবন্ধী পর্যন্ত যদি একসাথে করতে পারেন, আমি মনে করব তিনিই হলেন সফল রাজনীতিবিদ। আর বিভক্তির নাম রাজনীতি না, এটা তো যে কেউ করতে পারে। যে কেউ চাইলে মাঝখান দিয়ে একটা, জগতের সবচেয়ে কঠিন কাজ হলো সৃষ্টি, ধ্বংস কোনো কঠিন কাজ না। আমি এই স্টেজটা যদি এখন ভাঙতে চাই, বেশি কিছু করতে হবে না। ডাইনে বামে 2-4টে কোরাল নিয়ে এসে গট গট করে 5 মিনিট সময় পাইলে এটারে ভাঙ্গিয়া এই নদীতে ফালাই দেয়া খাল্লাজুরি পাঠাই দিতে পারবে যদি আমি চাই। আপনি যদি চান যে স্টেজটাকে ভাঙবেন, আর এই স্টেজটা যারা বানাইছে এরা কয়দিন পরিশ্রম করে বানাইছে খবর নেই। এই স্টেজটা বানাইতে গিয়ে তারা 3 দিন 4 দিন রাত জাগছে, কষ্ট করছে, লোক ভাড়া করছে, সাইজ ঠিক করছে, ডাইনে যাবে না বামে যাবে, কতটুকু উঁচা হবে, সবাই মিলে পরিশ্রম করছে। তারপরে প্যান্ডেল বাঁধছে, প্যান্ডেলের মধ্যে পরে আমরা এখন এখানে মিটিং করতেছি। আর এটাকে ভাঙেন, ভাঙতে 10 মিনিট সময় দিবেন, ভাঙ্গা স্টেজটাকে খান খান করে দেওয়া সম্ভব।
তাহলে প্রশ্নটা কি দাঁড়ালো? প্রশ্নটা দাঁড়ালো, সৃষ্টি করতে সময় লাগে, ধ্বংস করতে কোনো সময়ের প্রয়োজন হয় না। ধ্বংস হলো জগতের সবচাইতে সহজ কাজ। এই জন্য যারা রাজনীতিতে আসছেন, যারা রাজনীতি করেন, তাদেরকে আমি একটা ছোট্ট আহ্বান জানাই, চলেন আমরা সবাই মিলে সৃষ্টি করি। কি সৃষ্টি? দিরাই সাল্লার লোককে আমরা একসাথে করি, দেখি কে পারি। দেখি আমাদের চ্যালেঞ্জটা এটা হোক, আমরা চ্যালেঞ্জটা এইভাবে নেই, দিরাই সাল্লার হিন্দু মুসলমানকে এক করতে চাই, দিরাই সাল্লার ধনী গরিবকে এক করতে চাই, দিরাই সাল্লার পূর্বাঞ্চলের পশ্চিমাঞ্চলের লোককে এক করতে চাই, দিরাই সাল্লার দেশে বিদেশে থাকা লোকদেরকে এক করতে চাই, দিরাই সাল্লার প্রতিবন্ধীদেরকে, দিরাই সাল্লার তৃতীয় লিঙ্গের মানুষদেরকে, দিরাই সাল্লার শিক্ষক, দিরাই সাল্লার ব্যবসায়ী, সকলকে যে বা যারা ঐক্যবদ্ধ করতে পারবে, আমি ব্যক্তিগতভাবে তাদের নেতৃত্ব মাইনে নেওয়ার জন্য 100% প্রস্তুত আছি। আর এটা না করিয়া যদি হিন্দু আর মুসলমানের মাঝখানে একটা বেড়া দিতে চান, তাহলে আপনার কথা শুনতে আমি 1 মিনিটের জন্য প্রস্তুত নই। মেসেজটা কিন্তু ক্লিয়ার করে নেবেন। মেসেজটা ক্লিয়ার না হলে যা বলছি এটা যদি বুঝতে না পারেন, তাহলে এগুলো নিয়ে নানান কনফিউশন হবে। আজকে সকালবেলা যাদেরকে আমি ডেকেছিলাম, এই যে দেখেন, আপনাদের জন্য আমি যা করতে চাই এটা হলো এটার নাম হলো নির্বাচনী ইশতেহার। এই নির্বাচনী ইশতেহারের মধ্যে আমি 20টা কাজ হাত দিব। আমি যদি নির্বাচিত হই, এই 20টা কাজ আমি আপনাদের জন্য করব। তার মধ্যে 1 নম্বর হলো দুর্নীতির বিরুদ্ধে একটা শক্তিশালী জিহাদ ঘোষণা করতে হবে। 2 নম্বর কাজ, এই বেকার ছেলে মেয়েদের হাতে আদর করে, সোহাগ দেখে, ট্রেনিং দিয়ে যত সম্ভব এই পরিমাণ বেকার যুবকদের হাতে বাড়িতে বসেই কাজের ব্যবস্থা করে দিতে হবে। 3 নম্বর কাজ, সাল্লায় কোনো অনার্স এবং মাস্টার ডিগ্রিওয়ালা কলেজ নাই। আমি চেষ্টা করব, নির্বাচিত যদি হতে পারি, প্রথম 1 বছরের মধ্যেই এই সাল্লার কলেজকে অনার্স এবং মাস্টার্সকে উন্নীত করার চেষ্টা করব। স্বাস্থ্য এবং চিকিৎসার ব্যাপারে আমার কাজ, আমি বলেছি আমি ভাটি অঞ্চলে নৌ অ্যাম্বুলেন্স তৈরি করতে চাই। অ্যাম্বুলেন্স তো খালি গাড়িতে দেখছেন, নৌকায় কি অ্যাম্বুলেন্স দেখছেন? নৌকায় যে অ্যাম্বুলেন্স হয় তা কি জানেন? কারণ দেখি না আমরা। ইনশাআল্লাহ আমি আপনাদেরকে এই অঞ্চলের, ভাটি অঞ্চলের মানুষদেরকে সাক্ষী রেখে বলে যেতে চাচ্ছি, সত্যিকার অর্থে যদি আমি আপনাদের জন্য কাজ করতে পারি, আগামী বর্ষার সিজনে এই ভাটি অঞ্চলের হাওরগুলোতে আষাঢ় মাস, শ্রাবণ মাস, ভাদ্র মাস, আশ্বিন মাস, কার্তিক মাসের এক অংশে আপনারা নৌকায় অ্যাম্বুলেন্স দেখতে পাবেন। আমি আর একটা কথা বলে যাই, যাতায়াত সবচাইতে বড় প্রবলেম হলো এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া। এটা একটা মহা ফুলসিরাত পার হওয়ার মতো। এর চাইতে বরং আল্লাহরে বললে, কষ্ট করলে, পরিশ্রম করলে, আল্লাহরে ডাকলে আল্লাহরেও কনভিন্স করা যাবে, কিন্তু এই রাস্তাঘাটকে কনভিন্স করা যায় না। এক জায়গা থেকে আরেক জায়গায় এত বিপদ। এখন যে আমি আজকে যাব এখান থেকে মিটিং শেষ করে, আমি খল্লি রোয়া হয়ে ঘুঙ্গেরগাঁও, ঘুঙ্গের হয়ে যাব দিরাই। মাঝখানে দিরাইতে, সাল্লা থেকে দিরাই যাওয়ার পথে বিনা পয়সার পাউডারে আমার গলা টলা সব নষ্ট হইতে বাধ্য হয়। এই জন্য এইবার এসে প্রথমবার চেষ্টা করেছিলাম কন্ট্রাক্টরের সঙ্গে বসার। এইবারও শুকনার সিজনে কয়েকবার কন্ট্রাক্টরকে বলেছি, আপনি শুকনার সিজনে কাজ শেষ করেন। বর্ষার সিজনে মাটি নাই, বর্ষার সিজনে বালু নাই, বর্ষার সিজনে নৌকা নাই, বর্ষার সিজনে ড্রেজার নাই, মাটি পাওয়া যায় না, কেউ মাটি দিতে চায় না, বিল থেকে মাটি করতে পারেন না। এখন শুকনার সিজন, যেখানে 100 জন কর্মচারী লাগাবেন, এখন এখানে 5000 জন কর্মচারী লাগাইয়া আগামী 6 মাস অন্তত পক্ষে বৈশাখ মাস পর্যন্ত শুকনার সিজন থাকবে। এই সিজনের মধ্যে আমি বারবার টাকাটা দিচ্ছি। সরকারকে যদি বলেন টাকা বেশি দিতে, আমি সরকারের সাথে আলাপ করব। যদি সরকারের দরকার হয়, 690 কোটি টাকা সরকার দিয়েছে, এর চাইতে বেশি টাকা যদি দরকার হয় আমাকে জানান, আমি সরকারের সঙ্গে বসবো, আলাপ করব। এই শুকনার সিজনেই আমরা দিরাই সাল্লার রাস্তা দিয়ে গাড়ি দৌড়াইতে চাই। কিন্তু দুর্ভাগ্য হলো, এটা শেষ হওয়ার কথা ছিল 31শে ডিসেম্বর, এই লাস্ট 31শে ডিসেম্বর। আর না পেরে আবার নতুন করে আরেক বছর তার মেয়াদ বৃদ্ধি করেছে। এইভাবে চললে
আগামী 3 বছরেও রাস্তা শেষ করা সম্ভব হবে না। যদি বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়, বিশেষ লোককে নিয়োগ দেওয়া হয়, বিশেষভাবে লেবারদেরকে নেওয়া হয়, একটা ট্রাকের জায়গায় 500টা ট্রাক আনা হয়, 500 লেবারের জায়গায় 20,000 লেবার ফিট করা হয়, তাহলেই শুধুমাত্র এই বৈশাখ মাসের ভিতরে রাস্তার কাজ শেষ করা সম্ভব হবে। উনি আমাকে বলেছেন করার চেষ্টা করবেন। প্রথম দিন দেখেছি কিছু নাই, পরশুদিন যখন গেলাম তখন দেখি রাস্তায় শত শত ট্রাক নামছে। দেখা যাক কপালে কি আছে। প্রশাসন এই সাতপাড়া বাজারে একটা পুলিশ ফাঁড়ি হওয়া জরুরি বলে আমি মনে করি। আমি চেষ্টা করব সুযোগ পাইলে এই সাতপাড়া বাজার, ওইদিকে আছে আকিল শাহ বাজার, ওইদিকে আছে রফিনগরের বাংলা বাজার। রফিনগরের বাংলা বাজার একটা লাশ মাথা ওই দিক দিয়ে, এরপরে শুরু হয়ে গেছে ভাটিপাড়া ইউনিয়ন, কিছু দূর গেলেই শুরু হয়ে গেছে জামালগঞ্জ থানা। আর এইদিকে সাতপাড়া, ওই পারে আছে আমাদের খালিয়াজুরি, আর ওই পারে আছে আরেকটা জায়গা, এটাকে বলে আকিল শাহ বাজার। এই 3 জায়গায় একটা দিরাইতে থানা আছে, একটা সাল্লায় থানা আছে, এর বাইরে সামারচরে পুলিশ ফাঁড়ি আছে, এটাকে বলে নৌফাঁড়ি। এর বাইরে সাতপাড়ায়, আকিল শাহ আর রফিনগরে 3টা পুলিশ ফাঁড়ি গঠন করতে পারলে আমাদের অঞ্চলে, অন্তত পক্ষে আপনাদের অঞ্চলে, চোরের উপদ্রব থেকে রক্ষা পাইতে পারে। এইটার ব্যাপারে আমি কার্যকর পদক্ষেপ গ্রহণ করব। আমি এসে একটা করার চেষ্টা করেছিলাম, মাঠ, খেলার মাঠ, ছেলেরা দৌড়ে খেলে না, খালি মোবাইল টিপে। এটা দেখলে আমার খুবই খারাপ লাগে। সারাক্ষণ ফেসবুকের ভিতরে এমন করে দেখে মনে হয় যেন কিতাব। এই কিতাবের ভিতরে ফেসবুকে ফুটবল খেলে টায়ার্ড হয়ে যায়, এটা দেখছেন আপনারা? মোবাইলে ফুটবল খেলে টায়ার্ড হয়ে গেছে, বাস্তবে তো ফুটবল খেলে নাই। বাস্তবে ফুটবল না খেললে মোবাইলের ভিতরে ডাইনে বামে যায়, দেখতে 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 রাত 2টা বেজে গেছে, 3টা বেজে গেছে, খেতার নিচে ঢুকে, লেপের নিচে ঢুকে, লুকাইয়া দেখে, সিবার মধ্যে বসে দেখে। এর পিছনে মূল কারণ হলো এই দিরাই এবং সাল্লার বেশ কিছু জায়গায় খেলাধুলার যে বন্দোবস্ত থাকার কথা ছিল, ছাত্রদের, ছাত্রীদের, এমনকি স্কুল প্রাঙ্গণেও কিছু কিছু জায়গায় খেলাধুলার যথেষ্ট ব্যবস্থা গড়ে তোলা যায় নাই। আবুরা খেলার মাঠ, আবুরা ফুটবল খেলার মাঠ, আবুরা ক্রিকেট খেলার মাঠ, ইনশাল্লাহ আমি চেষ্টা করব এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত আমার তালিকায় 17টা খেলার মাঠ আছে। ইনশাল্লাহ এই 17টা খেলার মাঠ আমি প্রথম 2 বছরেই পরিপূর্ণভাবে আবুরা করে গঠন করার চেষ্টা করব। আমি আপনাদেরকে আরেকটা কথা বলে যাই, বাকি আলাপ আলোচনা এটার ভিতরে আছে। আমি আমাদের প্রতিপক্ষের বন্ধুদেরকে বলবো, সত্যিকার অর্থে যদি রাজনীতি করতে চান, সত্যিকার অর্থে রাজনীতি করার যদি আপনাদের মানসিকতা থাকে, খোঁচাখুচি বকাবকির বাইরে গিয়ে পরিশ্রম করে মানুষের কল্যাণে যদি কাজ করতে চান, আপনারাও মানুষের জন্য নির্বাচনের আগে এইরকম একটা বই প্রকাশ করুন। আমরা আমাদেরটা প্রকাশ করি, আপনারা আপনাদেরটা প্রকাশ করেন। আমরা বসে বসে একটা টেবিলে বসে বিতর্ক করি, আমি আপনাকে প্রশ্ন করি, আপনি আমাকে প্রশ্ন করেন, আমি উত্তর দেই, আপনি উত্তর দেন। জনগণ দেখো কে কার চেয়ে ভালো উত্তর দিতে পারে, কে কার চেয়ে বেশি বিতর্ক করতে পারে, কে কার চেয়ে বেশি পরিকল্পনা করতে পারে, কে কার চেয়ে বেশি দিরাই সাল্লাহ নিয়ে ভাবতে পারে। দিরাই সাল্লাহর মানুষ আগামীতে তাদেরকেই বেছে নেওয়ার সুযোগ খুঁজে পাবে। আর এটা না করে মাইক পাইলে নানান জাতের কথাবার্তা বলেন, এগুলো আমার কাছে মনে হয় একেবারেই নিম্নমানের ব্যক্তিত্বের পরিচয়। এগুলোর জবাব দিতেও আমার শরম লাগে। তো আমি আপনাদেরকে, তাদেরকে বলবো, দয়া করে আগামী, আজকে থেকে নির্বাচনী প্রচারণা শুরু। আমি আশা করেছিলাম আজকেই তারা ইশতেহার ঘোষণা করবে, কিন্তু আমার মনে হয় ওই জনগণের জন্য কি দরকার আর বেদরকার এই চিন্তার চাইতে কার কোন পদ আছে আর কোন পদের এগেনস্টে কোন পিআইসির প্রজেক্ট পাবে, এটা চিন্তা করতে করতে সময় চলে যায়, আর এই কাজ করার কোনো সময় খুঁজে পায় না। তো আমি আপনাদেরকে, সন্ধ্যা হয়ে গেছে, আমি আপনাদেরকে একটা অনুরোধ জানাই, এই সাতপাড়া বাজারে আমি আর নির্বাচনের আগে আসতে চাই না। এই সাতপাড়া বাজারের এই অঞ্চল, এখান থেকে শুরু হবে, শুরু হয়ে একেবারে 8 পাড়ার মাথা পর্যন্ত
আটপাড়ার মাথা থেকে শুরু হয়ে গুঙ্গের গাঁও পর্যন্ত। আর এই সাল্লা ইউনিয়নে যে পরিমাণ ভোট কাস্ট হবে, আপনারা এই দায়িত্ব নেবেন। সাল্লা ইউনিয়নে যে পরিমাণ ভোট কাস্ট হবে তার ৮০ ভাগ ভোট দাঁড়িপাল্লায় পড়া হোক। আমি আপনাদেরকে অনুরোধ করে যাব, আটগাঁও, সাল্লা, হবিবপুর, বাহারা, এই ৪ ইউনিয়ন মিলে আমাদেরকে এই পরিমাণ ভোট কাস্ট করতে হবে, যে পরিমাণ ভোট কাস্ট করলে পরে বাংলাদেশে একটা ইতিহাসের নজির হিসেবে থেকে যায়। আপনারা কি এটা চ্যালেঞ্জ হিসেবে নিতে পারবেন? চ্যালেঞ্জ হিসেবে নিতে? আমি আপনাদের সামনে আর বক্তব্য দিতে আসবো না, আমি আপনাদের সামনে আর সময় খরচ করতে আসবো না। আমি আগামী ২৪ তারিখ থেকে সাল্লায় ২-১টা কাজ ছাড়া আগামী ৭ তারিখে সাল্লার শাহেদ আলী স্কুলের মাঠে একটা বিরাট জনসমাবেশের আয়োজন করা হবে। এর আগে সাল্লার এই পার্টে আপনারা দায়িত্ব নেবেন এবং দিরাইয়ের যে ৯টা ইউনিয়ন সেখানে ২৪ তারিখ থেকে আমি শুরু করব। ২৪-এর পরে সর্বশেষ দিরাইতে মিটিং হবে ৯ তারিখ বিকাল ২:৩০টার সময়। ৭ তারিখে হবে সাল্লায়, ৫ তারিখে হবে সামারচর, ৫ তারিখ সামারচর, ৭ তারিখ সাল্লা, ৯ তারিখ দিরাই। এর মাধ্যমে ১০ তারিখ সকাল ৭:৩০টার মধ্যে বাংলাদেশের সকল প্রচারণা বন্ধ থাকবে। এই ৩টা সমাবেশ করার পরে আমি আপনাদেরকে সামনে এই কথা বলতে চাই, বাংলাদেশে এমন একটা বৈচিত্র্যের এবং ঐক্যের রাজনীতি আমরা গঠন করতে চাই। সারা বাংলাদেশের মানুষ রাজনীতি যদি শিখতে হয়, সংবিধান যদি শিখতে হয়, রাজনীতির কালচার, কৃষ্টি, সংস্কৃতি যদি শিখতে হয়, তারা যেন দিরাই সাল্লার মাটিতে এসে ঐক্যের বাণী শিখার জন্য আসতে বাধ্য। এই কাজটা আমি সাল্লার জনসমাবেশে ঘটাতে চাইব। সাল্লার জনসমাবেশের ৪টা-৫টা সেকশন থাকবে। একটা সেকশন থাকবে যেখানে শুধুমাত্র মুক্তিযোদ্ধারা বসবেন, আর একটা সেকশন থাকবে যেখানে মসজিদের ইমামরা বসবেন, আর একটা সেকশন থাকবে যেখানে মন্দিরের পুরোহিতরা বসবেন, আর একটা সেকশন থাকবে যেখানে শুধু কৃষকরা বসবেন, আর একটা সেকশন থাকবে যেখানে শুধু প্রতিবন্ধীরা বসবেন, আর একটা সেকশন থাকবে যেখানে তৃতীয় লিঙ্গের মানুষরা বসবেন, আর একটা সেকশন আমি করব যারা জেলে সম্প্রদায় মাস ধরে জীবনযাপন করেন তাদেরকে বসার জন্য আর একটা রঙিন ব্যবস্থা আমি করে দিতে চাই। এইটার পিছনে শুধুমাত্র একটাই কারণ, জেলে, তাঁতি, নারী, পুরুষ, মসজিদ, মন্দির সকলকে সাল্লার এই জনসমাবেশ থেকে এক বাক্যে আমরা দেখাতে চাই দুনিয়াকে, সত্যিকার অর্থে একতার বাণী যদি বোঝাতে হয়, সম্প্রীতির বাণী যদি বোঝাতে হয়, ধর্মের ভিত্তিতে একসাথে কিভাবে বসবাস করা যায়, বর্ণের ভিত্তিতে একসাথে কিভাবে বসবাস করা যায়, কিভাবে এক জায়গায় বসে খাওয়া যায়, এক টেবিলে বসা যায়, একই আলোচনা করা যায়, তা যদি দেখতে হয় আপনারা দিরাই সাল্লার মাটিতে এসে দেখে যান। এই মেসেজটাই হবে আগামী নির্বাচনের সবচাইতে বড় বার্তা। এই বার্তায় সকল ব্যক্তি গুরুত্বপূর্ণ। একজন হিন্দু পুরোহিত যেমন গুরুত্বপূর্ণ, একজন মসজিদের ইমামও এমনভাবে গুরুত্বপূর্ণ, একটা মাদ্রাসার ছাত্র যেমন গুরুত্বপূর্ণ, একটা কওমি মাদ্রাসা যেমন গুরুত্বপূর্ণ, একটা আলিয়া মাদ্রাসাও গুরুত্বপূর্ণ, একজন প্রতিবন্ধী যেমন গুরুত্বপূর্ণ, একজন তৃতীয় লিঙ্গের হিজড়াও গুরুত্বপূর্ণ। এই সাম্যের বাণী, ঐক্যের বাণী নিয়ে এই নির্বাচনী ইশতেহারের প্রথম জনসভা সাতপাড়ায় করে যাচ্ছি আমরা। আশা করি আপনারা নিজ দায়িত্বে এই প্রথম জমা সমাবেশকে সামনে রেখে আগামী নির্বাচনের 12 তারিখে এই জনসমাবেশের জবাব ভোট ব্যালটের মাধ্যমে আপনারা আমাদেরকে দিবেন। দাঁড়িপাল্লা একটা ন্যায় এবং ইনসাফের প্রতীক, কোনো ধর্ম বর্ণের প্রতীক না। দাঁড়িপাল্লা হলো ন্যায় এবং নীতি মাপে মানুষকে ভালো মন্দ সঠিক ব্যাঠিক পরিপূর্ণভাবে এই দাঁড়িপাল্লা দিয়ে যদি আমরা মানুষের হক বুঝিয়ে দিতে পারি, আমার ধারণা দিরাই সাল্লায় একটা নতুন রাজনৈতিক ব্যবস্থা গড়ে উঠতে পারে। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এভাবে দেখা হবে না, দেখা হবে পরে। ভালো থাকবেন। 13 তারিখ 12 তারিখ যদি সত্যিকার অর্থে এই অঞ্চলের মানুষ আমাদেরকে পছন্দ করে, 13 তারিখ আপনাদের সঙ্গে দেখা হবে। এইভাবে নয়, ভিন্ন এক বিজয়ের চিত্র নিয়ে আমরা দেখা করতে চাই।
এটাই আমাদের পরবর্তী পদক্ষেপ। সকলেই ভালো থাকুন, সকলেই সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। এইটা দরকার। মানুষের সাথে দেখা করি, এগুলো বাদ দেন। আর কথা দাঁড়াও, আমি আসতেছি।